আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান দেশ-বিদেশের প্রেক্ষাপট নিয়ে সামান্য ২-১ টি কথা বলব। তো দয়া করে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোনো বিশ্লেষক না, কোনো টক শোতে কোনো টক শো করি না এবং কোনো রাজনীতিও করি না। কোনো দল করি না, কোনো রাজনীতি করি না। শুধু দেশে আসি, বসবাস করি, আমার কর্ম করি, আমার কাজ করি এবং খাই-দাই, ঘুরে বেড়াই। এটাই হলো আমার কাজ। যাই হোক তারপরে বিভিন্ন রকম যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন ইন্টারনেট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক বিভিন্নভাবে বিভিন্ন খবর চোখে আসে দেখি। তো দেখতে, দেখতে এমন অবস্থা হয়ে গেছে যে কথা না বললে আর থাকতে পারতেছি না। যার ফলে একটু লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য। তো ভারতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলো। নির্বাচনে শুভেন্দু অধিকারী নামে একজন সে মমতা ব্যানার্জিকে পাস করে সে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে। তো ভারতে কি গন্ডগোল হলো সেটা আমরা দেখলাম, আপনারাও দেখছেন সবাই। যখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসলো, আসার পরে কি একটা গন্ডগোল হয়ে গেল। এই গত কুরবানি ঈদ মানে কিছুদিন আগে যে কুরবানি ঈদ হয়ে গেল, কুরবানি ঈদের মধ্যে গরু কেনা বেচা নিয়ে এবং কুরবানি নিয়ে কি না একটা ঝামেলা হয়ে গেল। তো মুসলমানরা গরু খায়, বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন রকম জিনিস খায়। যেমন কেউ, কেউ শুয়োর খায়, কেউ, কেউ কুকুরও খায়, সাপ খায়, বিচ্ছু খায়, মানে পোকামাকড় সবই খায় বিভিন্ন দেশে। তো মুসলমানদের যেটা জায়েজ আছে, যেটা খায় তারা, সেটা তো খাবেই। আর এদিকের মধ্যে যখন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় আসলো, পালাবদল হলো, তখন সে এসেই বিভিন্ন রকম হুঙ্কার দিল। আর তাছাড়া তার এই শুভেন্দু অধিকারী হলো বিজেপির দল। এমনিতেই বিজেপি হলো কট্টর হিন্দুত্ববাদী, উগ্র কট্টর হিন্দুত্ববাদী। তারা মুসলমানদেরকে দেখতে পারে না। যখন ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ হলো, ওই সময় কিন্তু দেখেন যুদ্ধ চলতেছে। ইরান ছোট্ট একটি দেশ। কেউ কল্পনা করে নাই যে ইরান আমেরিকার সাথে যেতে যাবে। তো আল্লাহর কি নীলাখেলা। আসলে সত্য যে জিনিসটা, সেই সত্য জিনিসটা সবসময় সত্যই হয়। আমেরিকা অনেক বছর থেকে বিভিন্ন দেশের উপর দাদাগিরি করতেছে। তারা যেটা করার সেটাই করতেছে। মানে তাদের যেইটা মন চায় সেটাই করতেছে। বিভিন্ন দেশকে স্যাংশন দিচ্ছে, বিভিন্ন দেশকে বিভিন্ন মানে তাদের দেশে যে মালামাল যায়, বিভিন্ন রকম ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। এত পার্সেন্ট, অত পার্সেন্ট। তারপর ভিসা বন্ধ করতেছে। বিভিন্ন রকমভাবে তারা দাবিয়ে রাখতেছে। তো ইরানকে তো বহুদিন থেকে দাবিয়ে রাখছে। মনে করছে যে ইরানের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে তো ইরান শেষ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যেই শেষ হবে। ১ সপ্তাহও লাগবে না ইরানকে শেষ করতে। যাই হোক তারপরে প্রায় ২ মাসের কাছাকাছি যুদ্ধ হলো। যুদ্ধ হয়ে তো ইরান আমেরিকার ১২টা বাজিয়ে দিল। তো ইরান এমন একটি জিনিস, আমেরিকা, ট্রাম্প দেখেছে যে খেলাটা কি খেলছে ইরান। তো শুধু আমেরিকা তো একা নয়। আমেরিকার সাথে ছিল ইসরায়েল, যেটা ইহুদিবাদী। আর ইহুদি হলো সেই পৃথিবীর জন্মের পরে থেকে যখন আমাদের নবী পয়গম্বররা ছিল তখন থেকেই মুসলমানদের তারা শত্রু ছিল, বড় শত্রু ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে অন্যান্য নবী যত নবী ছিল তখন থেকেই কিন্তু ইহুদিরা মুসলমানদের পিছনে লেগেছিল। আর সেই তারা ২ টা দেশ, বড়, বড় শক্তি ২ টা দেশ, অস্ত্র দিয়ে, সাম্রাজ্য দিয়ে তারা অনেক প্রভাবশালী। সেই ২ দেশ ইরানের সাথে যুদ্ধ করে কিন্তু পারেনি। ইরান ইসরায়েলকে ছারখার করে দিয়েছে কিন্তু তারা প্রকাশ করে না। তাদের বহুত, বহুত কোটি, কোটি বিলিয়ন টাকা বা অস্ত্র নষ্ট হয়ে গেছে। তারপরও পারেনি। যাই হোক নাকে খত দিয়ে ট্রাম্প ইরানের সাথে ইরান যেটা বলছে সেটাই কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেছে। তো ছোট দেশ বলে অবহেলা তারা করেছিল। কিন্তু অবহেলা করলে কি হবে? দেখেন আল্লাহর লীলা খেলা, আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। তো এখন যখন এই যুদ্ধ লাগে, যুদ্ধ চলতেছে তখন কিন্তু
সেই ইসরায়েলের সাথে এই যে বিজেপি সরকার, ভারতের যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে কট্টর হিন্দুত্ববাদী উগ্রপন্থী হিন্দুত্ববাদী বিজেপি সরকার, সেই ইসরায়েলে গিয়ে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সে বৈঠক করেছে। এবং আমার তো মনে হয় সে এই ইরানকে যুদ্ধ করার জন্য কিছু অস্ত্রপাতিও দিয়েছে, সহযোগিতা করেছে। আমার এটা মানে দীর্ঘ বিশ্বাস। যাই হোক, তারপরেও পারে নাই। একটা ইরান দেখেন, সামান্য ছোট একটি দেশ, বড় কিন্তু তাদের এত অস্ত্রপাতি ছিল না। সে ইরান সেই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যত ঘাঁটি ছিল বিভিন্ন দেশে, 7, 8টা 10টা দেশে ঘাঁটি ছিল, ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে বোম মেরে। কিন্তু তারা কোনোদিন কল্পনা করেনি। তো আমাদের দেশে আগে 16-17 বছর একটি সরকার ছিল। সেই সরকার ভারতের তাবেদার সরকার ছিল। ভারত যেভাবে বলছে সেইভাবে তারা কাজ করছে। এই সরকার থাকার সময়, মানে গত সরকার থাকার সময়, আমাদের বাংলাদেশে মুসলমানদেরকে কিন্তু দাবিয়ে রাখার চেষ্টা করেছিল ভারত। যেমন এই দেখেন, ভারতে পিস টিভি ছিল, ডক্টর জাকির নাইক তাকে খেদিয়ে দিছে, সে মালয়েশিয়ায় চলে গেছে, পিস টিভিটা বন্ধ করে দিয়েছে। সে পিস টিভির মাধ্যমে হাজার হাজার লোক মুসলমান হয়েছিল, ভালো কথা, ধর্মের সুন্দর সুন্দর কথা শুনেছিল, কিন্তু তাদের ভালো লাগে নাই। উগ্রপন্থী তো তারা, হিন্দু হিন্দু তো ভালো, আমাদের দেশেও তো হিন্দু আছে, আমাদের দেশে হিন্দুদের সাথে আমাদের অনেক মিল মহব্বত, তাদেরকে আমরা মাথায় তুলে রাখি, আমরা সবসময় দাদা দাদা বলি। কিন্তু এই যে আমরা সংখ্যালঘু বলে, হিন্দুরা নাকি সংখ্যালঘু আমাদের দেশে, কিন্তু তারা তো আমাদের দেশে সংখ্যালঘু না, আমাদের দেশে জামাই আদরে থাকে তারা। কিন্তু দেখেন, যখন ভারতে নির্বাচন হলো, নির্বাচনের পর বিজেপি সরকার আসলো, আসার পর মুসলমানদের উপর কি না না করেছে, কি যেন একটা আইন করেছে, আইন করে মুসলমানদের জমি দখল করতেছে, তাদের বাড়িঘর দখল করতেছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করতেছে। সামনে ঈদের মধ্যে দেখেন, পশ্চিমবঙ্গে নির্বাচনে যখন শুভেন্দু অধিকারী ভোটে নির্বাচন হলো, তখন মুসলমানদেরকে কুরবানি একটা ধর্ম, সেই ধর্মের উপরে তারা আঘাত করেছে। তারপরে কত মুসলমানদেরকে দেখলাম পিটায়া পুটায়া মাইরাও ফেলেছে অনেককে। আবার দেখেন, তার আগে এই বিধানসভা নির্বাচনের আগে এই গরুর গোস নিয়ে কত কিছু হয়ে গেল। ব্যাগে গরুর গোস আছে সন্দেহ করে এক মুসলমানকে মেরেও ফেলছে। এরকম অনেক মুসলমানদের উপরে মানে অমানবিক নির্যাতন হয়েছে, মা বোনদের উপর ইজ্জত নষ্ট করেছে তারা, কিন্তু আমরা কোনো কিছু বলি নাই। আমরা কি কোনো কিছু বলছি? বলি নাই। আর শুভেন্দু অধিকারী যখন ভোটে নির্বাচন হলো, নির্বাচন জিতেই কিন্তু হুঙ্কার দিয়েছে বাংলাদেশটাকে নাকি কয়েক মিনিটে তারা শেষ করে দেবে, খেয়ে ফেলবে, এত বড় হুঙ্কার দিয়েছিল। হ্যাঁ, শুভেন্দু অধিকারী, তুমি জানো না বাংলাদেশ ছোট্ট দেশ, ওই যে ইরানের মতো, তোমরা কিন্তু কল্পনা করতে পারো নাই, এখনো পারতেছো না যে বাংলাদেশ ছোট দেশ কি করবে, বাংলাদেশের সাথে একবার লেগে দেখো। তখন তারা বলছে কি, বাংলাদেশকে কয়েকটা ভাগ করে দিবে, চট্টগ্রাম ফেনী এদিকে একটা ভাগ করবে, ঢাকাকে একটা ভাগ করবে, রংপুরকে একটা ভাগ করবে। আবার বলছে কি যে রংপুর বিভাগটা তাদের লাগবে, কেন লাগবে, যে চিকেন নেক আছে, চিকেন নেকের জন্য, চিকেন নেক সরু একটা রাস্তা, 20 থেকে 22 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা মানে তাদের একটা ভয়। চীন পাকিস্তান বাংলাদেশের এখন বন্ধু, বাংলাদেশের তো সবাই বন্ধু শুধু ভারত বাদ দিয়ে। ভারত আগে বন্ধু ছিল, ভারত তো বাংলাদেশের একটা অঙ্গরাজ্য বানিয়েছিল গত সরকার, কিন্তু এই সরকার তো আর তাদের তাবেদারি সরকার নয়, যার ফলে তাদের এখন মাথা ব্যথা ধরে গেছে, এখন পারতেছে না এই সরকারের সাথে। তাদের একটা জ্বালা যে এই সরকার যেভাবে অন্য অন্য দেশের সাথে বন্ধুত্ব করতেছে, যেমন পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ভুটান, অন্য অন্য সব দেশের সাথেই বাংলাদেশের অনেক বন্ধুত্ব, অনেক ভালো সুসম্পর্ক আছে, কিন্তু ভারতের সাথে দেখেন তাদের পার্শ্ববর্তী কোনো দেশের সাথেই বন্ধুত্ব নেই, সবার সাথেই শত্রুতা। আমেরিকার সাথেও তাদের শত্রুতা, পাকিস্তান তো আছেই, চীন আছে, অন্য অন্য দেশের সাথে তাদের শত্রুতা আছে। তো তাদের এখন মাথা ব্যথা যে বাংলাদেশকে কিভাবে গ্রাস করা যায়। তারা সেই ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী বলছে, এবং আরেকটা বাইঞ্চোদ, আমি তাকে বাইঞ্চোদ বলবো, এই যে বর্তমান যে হাই কমিশনার আসছে, শালার মাথায় কি গু আছে না গোবর আছে, ওই যে সেবুদার মতো শব্দ বোমা মারতে হয়, শব্দ বোমা না মারলে হবে না। সে বাংলাদেশে এসে বলছে যে আমি বেনাপোল দিয়ে পার হইলাম, ওই পাশেও বাংলা এই পাশেও বাংলা, একই হাওয়া বাতাস, একই আসমান, একই হাওয়া বাতাস, একই সব কিছু। তো আমাদের ভারত বাংলাদেশটা যদি এক হয়ে যেত, তাহলে আমরা
অনেক বড় সুপার পাওয়ার হয়ে যেতাম, আমরা শক্তিশালী হয়ে যেতাম। আবার বলতেছি কি যে যে ফুটবল বা ক্রিকেট খেলার টিম আছে, সেই টিমটা যদি দুই দল এক হয়ে যেত, আরে বাইঞ্চোদ, তোদের দেশ হলো আলাদা, আমাদের সর্বভৌমত্ব স্বাধীন, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, মৃত্যুর বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, আমাদের একটা সার্বভৌমত্ব আছে, তোদের সাথে আমরা মিলবো কেন? আমাদের দেশটা আলাদা, আমাদের টিম থাকবে আলাদা, আমাদের সবকিছু আলাদা। আমাদের এই যে একটা দেশ, আমাদের সার্বভৌমত্ব বাংলাদেশ, আমাদের 30 লক্ষ মা বোন এবং শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়ে গেছে। আবার 24শে জুলাই একটা অন্যরকম একটা অভ্যুত্থানের মধ্যে দেশটা আর একটু অন্য পর্যায়ে চলে গেছে। তো এখন তোদের সাথে আমরা এক হবো কেন? এটা কি পাগল নাকি? এ কি লেখাপড়া করছে কোনো? স্কুলে গেছে? কোনো মাথার ব্রেন আছে? সে বলতেছে। আর একটা সাংবাদিক বলতেছে যে কি যেন প্রশ্ন করতেছে, মানে এই সাংবাদিকটাকে ধরা উচিত ছিল। সে হয়তো আগের যে সরকার ছিল, আমি নাম বলবো না, সে সরকারপন্থী সাংবাদিক। সে প্রশ্ন করতেছে, সে উত্তর দিচ্ছে। মনে হয় যে সাংবাদিকটা আর ওই যে হাই কমিশনার এরা মনে হয় বুদ্ধি পরামর্শ করে আসছে যে তুমি এই ধরনের প্রশ্ন করবে আমাকে, আর আমি এটার উত্তর এইভাবেই দেব। ঠিক আছে, যাক। তখন তো চলে গেল সেই কাহিনী, আর বলবো না, আমি শর্টকাটে বলতেছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো শুভেন্দু অধিকারী এবং কিছু ভারতের কিছু বাইঞ্চোত আছে, আমি তাদেরকে বাইঞ্চোত বলবো, যে তারা বলতেছে কি যে রংপুর বিভাগটা বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার জন্য চাই। কারণ এই যে চিকেন নেক 18-20 কিলোমিটার রাস্তা, তাদের এটা খুব রিস্ক হয়ে যায়। সেটা যদি কোনো দেশ, চীন, পাকিস্তান বা ভারতের সাথে যদি কোনো সময় কোনো কারণে লেগে যায়, তাহলে কিন্তু তাদের চিকেন নেকটা থাকবে না, কয়েকটা রাষ্ট্র খণ্ড খণ্ড হয়ে যাবে। এই কারণে তাদের চিকেন নেকটাকে বড় করার জন্য এই রংপুর বিভাগটাকে চাচ্ছে। এটা নাকি টাকা দিয়ে কিনে নেবে, টাকা দিয়ে কিনে নেবে। এত টাকা হয়ে গেছে তোর, আর তোদের টাকা থাকলে কি আমরা বিক্রি করবো তোদের কাছে? আমাদের এখানে যদি এইরকম আরেকটা বাংলাদেশ দেওয়া হয়, তারপরেও তোদের কাছে এই রংপুর বিভাগ আমরা দিব না। আচ্ছা, টাকা দিয়ে কিনে নেবে, টাকা দিয়ে কিনে নিলে এই বাংলাদেশ ঋণের মধ্যে আছে, সেই ঋণগুলো শোধ করার। আরে ঋণ তো আমরা শোধ করবো, ঋণ করে তো আমাদের দেশকে উন্নয়ন করতেছি, উন্নয়ন হবে ইনশাল্লাহ। তো এই টাকার বিনিময়ে এই রংপুর বিভাগ তোদের কাছে দিব, এটা তোদের মাথায় আসলো কিভাবে? তোর তো একটা গাধা। হ্যাঁ, যাই হোক, আবার বলতেছি কি, যদি টাকা দিয়ে না দেয় তাহলে কি করব? আমরা জোর করে নিব। জোর করতে আসিস একবার, দেখিস তারপরে। ওই যে যেমন কুকুর তেমন মুগুর, ওই যে ট্রাম্প আমেরিকা যেমন ইসরায়েলের কাছে, মানে আমেরিকা, সরি, ইরানের কাছে হেরে গেছে, নাকে খত দিয়ে তোদেরকেও খত দিতে হবে, নাকে খত দিয়ে তারপরে যেতে হবে। যদি পারিস বেটা, একবার লাগিয়ে দেখিস বাংলাদেশের সাথে কি হয়, বাংলাদেশ কি অবস্থা করে তোদেরকে। আর বাংলাদেশের সাথে ইনশাল্লাহ সবাই আছে, আশেপাশে যত রাষ্ট্র আছে সবাই এগিয়ে আসবে বাংলাদেশের প্রতি। বাংলাদেশ এমনই একটা দেশ, সকলের আগ্রহ আছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য এবং সামরিক বিভিন্ন রকমভাবে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের দিকে সবাই তাকিয়ে আছে এবং সবাই হাঁ করে আছে বাংলাদেশের পক্ষে। তোদের পক্ষে কিন্তু কেউ নাই। তো তাদের একটা ইয়া ছিল যে এই রংপুর বিভাগটাকে দখল করে তারা সেখানে এই রংপুরে যে যত আমাদের বাঙালি আছে তাদেরকে ওই অন্য সাইটে, মানে ঢাকার এদিকে পাঠিয়ে দিবে। আর ওই রংপুর বিভাগ দখল করে ভারত থেকে যত বাঙালি মুসলমান আছে, হিন্দু আছে, তাদেরকে এখানে এনে বসবাস করবে। আর ওখানে একটা বড় রাম মন্দির হচ্ছে, সেই রাম মন্দিরটাকে এত বড় করতেছে যে বাংলাদেশে আর কোথাও এত বড় রাম মন্দির নেই। বিশাল আকারে একটা মন্দির বানাইতেছে, মানে মন্দির বলতে কি, একটা ঠাকুর রামের একটা মূর্তি বানাচ্ছে। রামের মন্দির, বড় একটা মূর্তি বানাচ্ছে। এত বড় মন্দির বাংলাদেশে কোথাও নাই। আর ওখানে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। আরে বেটা, বাংলাদেশের একটা মুসলিম রাষ্ট্র, 95% মানুষ মুসলমান, আর অন্য অন্য কিছু লোক আছে। এখন তোদেরকে আমরা যেভাবে আদর করে রাখি, বড় বড় প্রতিষ্ঠানে, বড় বড় জায়গায়, বড় বড় অফিসে হিন্দুদের আমরা চাকরি দিয়েছি, তারা চাকরি করে খাচ্ছে, তারা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, তাদের উপর কোনো নির্যাতন হচ্ছে না। যখন গত সরকার ছিল, গত সরকারের আমলে যারা দুর্নীতি করেছে সরকারের সাথে, যখন সরকার ছিল, সরকারের সাথে কিছু হিন্দুরা যুক্ত ছিল, মন্ত্রী ছিল, বিভিন্ন নেতা ছিল, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, তারা দেশ থেকে পলায়ন হয়েছে, তারা জেল মামলা খাটতেছে। সাধারণ যারা হিন্দু তাদেরকে আমরা মাথায় তুলে গেছি। তোদের মতো আমরা গর্দব না, তোদের মতো আমরা বাইঞ্চোদ না। তোরা মুসলমানদেরকে যেভাবে পিটাচ্ছিস ইন্ডিয়াতে, যেভাবে তাদেরকে ধর্ম পালন করতে দিচ্ছিস না, আবার বলতেছিস যে নামাজ পড়তে গেলে তারা রাস্তা বন্ধ করে। আরে বাংলাদেশে যখন পূজা হয়, ওই যে কালী পূজা, তারপরে দুর্গা পূজা,
বাংলাদেশে তো অধিকাংশ রাস্তা বন্ধ করে করে পূজা হচ্ছে, তখন তো আমরা কোনো কিছু বলি না। আর এই যে আমাদের কিছু সাংবাদিক আছে, ওই যে ওই সরকারের লালিত পালিত কিছু সাংবাদিক আছে, তারাও কিছু বলে না, এগুলোকে তুলে ধরে না, সাংবাদিকরা সত্য কথাগুলি তুলে ধরতেছে না। তো তাদের একটা ইয়া ছিল যে এই রংপুরটাকে দখল করে তারা সেখানে এই যে বাঙালি যে হিন্দু আছে তাদেরকে এনে ওখানে বসবাস করাবে এবং একটা আলাদা একটা অঙ্গরাজ্য করবে ভারতের। এটা তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা আমরা তো বুঝতে পারলাম, বুঝতে পেরে তখন দেখা যাচ্ছে এখানে তো একটা মানে বিশাল ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মধ্যে এত বড় একটা মন্দির বানাচ্ছে, তাহলে তো ওরা অন্যরকম একটা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। এই কারণে এখানে আর মন্দির বানানো বা রামের মূর্তি বানানো দেওয়া যাবে না। কারণ বাংলাদেশে কোনো রাম তৈরি হয় নাই বা জন্ম নেয় নাই বা মৃত্যু হয় নাই। ভারতে রাম জন্ম নিয়েছে, শ্রীরাম ভারতে জন্ম নিয়েছে, বাংলাদেশে জন্ম নেয় নাই। এখানে তার মূর্তি হবে না। ঠাকুর আছে, মন্দির আছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির আছে বাংলাদেশে, সেখানেও তো আমরা বাধা দিচ্ছি না। কিন্তু রামের যে মূর্তি, সেটা কিন্তু বাংলাদেশে জন্ম নেয় নাই, হয়ও নাই। আর সেই মূর্তি বানানো দেওয়া হবে না। আর এই যে চৈতালি মুখার্জি একজন নাকি অ্যাডভোকেট, তার কোনো নামগন্ধ নাই, কোনো ভালো কোনো পর্যায়ে নাই, যে কোর্টের মধ্যে যে তার ভালো কোনো পর্যায়ে আছে সে নাই। সে একজন শিক্ষিত ব্যক্তি হয়ে সেভাবে হুমকি দিচ্ছে যে বিভিন্ন রকম দেশদ্রোহী কথা বলছে। এখানে তারা অনেক কিছু কথা বলছে, আপনারা তার ভিডিও সবাই দেখছেন, তার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সে বলছে যে এখানে যদি এই মন্দির বানানোর জন্য কোনো বাধা দেওয়া হয়, তাহলে বিভিন্ন দেশ থেকে মানবাধিকার তাদেরকে ডেকে আনবে এবং অন্য দেশের সহযোগিতা নিয়ে আমাদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করছে। যে এই দেশে থেকে, এই দেশে খেয়ে, এই দেশের বিরুদ্ধে, এই মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার নামে কি করা উচিত? এখনো কেন তাকে গ্রেফতার করা হয় না? কেন তার নামে হাজার হাজার মামলা হয় না? আবার বলতেছে কি, মুসলমানদেরকে মৌলবাদী বলতেছে। মৌলবাদীরা এদেশে নাকি জায়গা নাই, তাদেরকে পাকিস্তানে যেতে হবে। এই কথাটা বলছে কে বলছিল? আগেকার যে বিগত সরকার ছিল তারাই কিন্তু বলছে, রাজাকার, মৌলবাদী, তোমরা পাকিস্তানে চলে যাও, পাকিস্তানে চলে যাও। তাহলে বুঝতে হবে যে এই যে হিন্দু মহিলা যে আছে, উগ্রপন্থী মহিলা, হিন্দুত্ব যে আমাদের এখানে আছে, আমরাও আমাদের যে আমরা অফিসে কাজ করি, চাকরি করি, আমাদের সাথে কিন্তু অনেক হিন্দুরা কাজ করতেছে, আমাদের সাথে তাদের খুবই সৌহার্দ্য পরিবেশে আমরা চলি, তাদের সাথে আমাদের কোনো বাজাবাজি নাই। তারা তাদের পূজা তারা করতেছে, আমরা মুসলিম আমাদের কাজ আমরা করতেছি, এখানে কোনো বাধাবাধি নেই। হাজার হাজার মন্দির আছে। যখন দুর্গাপূজা আসে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মিছিল, তাদের র্যালি, তাদের পূজার মধ্যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আমরা তো কোনো কিছু বলি না। তাহলে তারা এই 10 মিনিট, শুক্রবারের নামাজ 10 মিনিট লাগে নামাজ পড়তে, রাস্তায় অনেক সময় মসজিদ ছোট, অনেক লোক হয়, রাস্তায় 10 মিনিটের জন্য তাদের এই বাংলাদেশে 95% মানুষ মুসলমান, সেখানে তারা এই কথা বলতেছে। ভারতে তো বলছেই, ভারতে নাকি রাস্তায় নামাজ পড়তে দিবে না, সেই সরকার বলছে। যাই হোক, এই যে চৈতালি মুখার্জি যে এত লম্বা লম্বা কথা বলতেছে, তার বিরুদ্ধে কেন মামলা হয় না আমি এটা বুঝতে পারি না। তাকে কেন অ্যারেস্ট করে না? তাকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হোক, যাতে এই ধরনের বেয়াদবি কথাবার্তা, দেশদ্রোহী কথাবার্তা যেন আর বলতে না পারে। আরেকটি কথা, এটা একটা কোর্টে রিট করা উচিত। কেউ, আপনারা অনেক লোক আছেন, গণ্যমান্য অনেক ব্যক্তি আছেন, আমি ছোটখাটো মানুষ, আমি এইসব করতেও পারি না, করতে চাইও না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এই সাইনবোর্ড যেন রাস্তায় বা কোথাও দেখতে না পাই। এই সাইনবোর্ড ছিঁড়ে ফেলবেন কেউ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই 3 বাহিনীর সাইনবোর্ড যেন তারা লিখতে না পারে, তারা বের হয়ে মিছিল করতে না পারে। যাই হোক, অনেক কথা বলার ছিল, ভিডিওটা অনেক বড় হয়েছে, প্রায় 19 মিনিট। আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।